আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে একমত হবে তাই হবে জুলাই চার্টার, জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে বলেও জানান তিনি। মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে এসব কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণহত্যায় জড়িত ও নির্বিচারে মানুষ হত্যাকারীদের বিচার দেশের মাটিতে হবেই বলে আবারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাইজি। স্বাধীনতা দিবসের অভিনন্দন জানাচ্ছি। জাতির উদ্দেশ্যে ভাষণের শুরুতেই মহান মুক্তিযুদ্ধে প্রাণ উৎসর্গকারী বীর শহীদ ও ২৪ জুলাই অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণ করেন প্রধান উপদেষ্টা। পবিত্র মাহে রমজানের পাশাপাশি ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানান তিনি। বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই জিনিসপত্রের দামের লাগাম টেনে ধরতে ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করে। ফলে এবারের রমজানে দ্রব্যমূল্য আগের তুলনায় কমেছে জানিয়ে তিনি বলেন, দাম নিয়ন্ত্রণে এই চেষ্টা অব্যাহত থাকবে। গত ১৬ বছরে শেখ হাসিনা যে ভয়াবহ লুটপাট কায়েম করেছিল, আপনারা সেটার ভুক্তভোগী ছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে তারা পালিয়ে যাবার সময় এক লণ্ডভণ্ড অর্থনীতি ঢেকে গেছে। ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পুনরুদ্ধারে নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, আগামী জুন মাসের মধ্যে মুদ্রাস্ফীতি আরও কমে ৮% নিচে নেমে আসতে পারে। শিগগিরই স্টারলিংক চালু হলে ডিজিটাল জগতে বিপ্লব ঘটবে এবং কোনো সরকার ইন্টারনেট সেবা বন্ধ করে মানুষকে তথ্যবন্দী করার সুযোগ পাবে না বলে জানান তিনি। তবে দেশকে অস্থিতিশীল ও জনগণকে বিভ্রান্ত করতে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তি গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেন ডক্টর ইউনূস। গুজব হলো এই জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার। গুজব দেখলেই গুজবের সূত্রের সন্ধান করতে থাকবেন। আমাদের সামগ্রিক ঐক্য পলাতক শক্তির গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে। তারা এই ঐক্য ভাঙতে চায়। কিভাবে একজন প্রধানমন্ত্রী নিজ দেশের নিরস্ত্র মানুষকে হত্যার পর লাশ লুকিয়ে ফেলার নির্দেশ দিতে পারে? ক্ষমতা আঁকড়ে রাখার জন্য তিনি পৃথিবীর সকল নিষ্ঠুরতা ছাড়িয়ে গেছেন। আপনাদেরকে আশ্বস্ত করে বলতে চাই, যারা গণহত্যায় জড়িত ছিল, যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে, যারা ইতিমধ্যে হত্যাকারী হিসেবে বিশ্বের কাছে স্বীকৃত, তাদের বিচার এ দেশের মাটিতে হবেই। রাষ্ট্র সংস্কারের পক্ষে রাজনৈতিক দলগুলো ইতিবাচক সাড়া দিয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে আগামী নির্বাচন। কমিশনের লক্ষ্য যে সকল বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হবেন সেগুলো চিহ্নিত করা এবং তার একটা তালিকা প্রস্তুত করা। যে সকল দল এতে একমত হয়েছেন তাদের স্বাক্ষর নেওয়া। এই তালিকাটাই হবে জুলাই চার্টার বা জুলাই সনদ। আমাদের দায়িত্ব জাতির সামনে পুরো প্রক্রিয়াটা স্বচ্ছভাবে তুলে ধরা এবং প্রক্রিয়া শেষে নির্বাচনের আয়োজন করা। নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি, আবারও বলছি, এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। পৃথিবীর সবচেয়ে বড় চাইনিজ সোলার প্যানেল নির্মাতা প্রতিষ্ঠান লজিং দেশে কারখানা স্থাপনে আগ্রহী উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, চীন সফরে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠতর হবে। একই সঙ্গে পবিত্র ঈদে সকলকে জানাই ঈদ মোবারক। নাজিফ ফরাইজি, আরটিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরে বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের নতুন দ্বার উন্মোচন হবে বলে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, এ সফরে ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন হবে না, কেননা ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক অনেক ভালো। সার্কভুক্ত দেশের প্রধানদের সঙ্গে প্রধান উপদেষ্টার যোগাযোগ হচ্ছে, সব দেশই ইতিবাচক সাড়া দিচ্ছে। সার্ক অচিরেই একটি শক্তিশালী অবস্থান জানান দিবে বিশ্বে, একথা জানান প্রেস সচিব। উনি বলবেন এটার ফোকাস থাকবে, সেটা হচ্ছে চাইনিজ ইনভেস্টরদের সাথে, চাইনিজ ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর সাথে, চাইনিজ এনার্জি কোম্পানিগুলোর সাথে এবং চাইনিজ টপ যারা প্রাইভেট কোম্পানি আছে, স্টেট রান কোম্পানি আছে, সবার সাথে কথা বলা। মূল কাজটা যেটা উনি করছেন সেটা হচ্ছে বাংলাদেশকে পুরো বিশ্বের কাছে তুলে ধরছেন অ্যাজ এ ম্যানুফ্যাকচারিং হাব, এবং এই বাংলাদেশকে যাতে একটা এই রিজিয়নের জন্য একটা বড় ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে
ইমার্জ করে, সেই জন্য যত ধরনের পলিসি নেওয়া দরকার, যত ধরনের রিফর্ম নেওয়া দরকার সেটা নেওয়া হচ্ছে। আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংস করেছে, তাদেরকে আর গণতান্ত্রিক সুবিধা দেওয়ার সুযোগ নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে সোশ্যাল মিডিয়ায় কিছু নতুন জ্ঞানীর আবির্ভাব ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনায় এসব কথা বলেন তিনি। জাহিদ রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শহীদ জিয়ার ঘোষণা, মুক্তিযুদ্ধের সূচনা শিরোনামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এই আলোচনার আয়োজক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। পতিত ফ্যাসিস্ট সরকার স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসকে বিকৃত করে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে বলে মন্তব্য করেন বক্তারা। সমৃদ্ধ বাংলাদেশের জন্যই বাংলাদেশের মানুষ এখন অপেক্ষা করছেন। বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ বরাবর জনগণকে অরক্ষিত রেখে পালিয়ে যায়। ৭১-এ শেখ মুজিব ও তাদের নেতারা এবং ৫ আগস্ট নেতাদের নিয়ে শেখ হাসিনা পালিয়ে গেছে। জনগণ ক্ষেপে উঠছে, রুষে উঠেছে, আর সামলানো যাচ্ছে না, তখন তারা পালিয়ে যায়। আওয়ামী লীগ কখনোই গণতন্ত্র বিশ্বাস করত না। আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রকে ধ্বংস করেছে। সুতরাং আওয়ামী লীগকে আর কোনো গণতান্ত্রিক সুবিধা দেওয়ার কথা আমরা চিন্তা করতে পারি না। সোশ্যাল মিডিয়াতে কিছু নতুন নতুন কুতুব আবির্ভূত হয়েছে। তাদের বাক্য, তাদের কথা, তাদের বক্তব্য সম্পূর্ণ বাংলাদেশকে একটা রাজ্যের দিকে নিয়ে যেতে চায়, তারা গণতন্ত্রের দিকে নিতে চায় না। কারো আবদার রক্ষা না করে নির্বাচনের দিন তারিখ ঘোষণার দাবি জানান ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সরকারের থেকে সরকার পরিবর্তন হবে এবং এই সংস্কার চলমান থাকবে। সংস্কারের কথা বলে উছিলা সৃষ্টি করে জাতীয় সংসদ নির্বাচনকে অনেকেই পিছাতে চাচ্ছে। অনেকেই জনগণের কাছে প্রত্যাখ্যিত হয়ে বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আজকে কি কোনো আবার নতুন প্রকল্পের জন্ম হচ্ছে কিনা, যেই প্রকল্প অন্য পন্থায় বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে বাধাগ্রস্ত করছে। ৫ আগস্ট পরবর্তী যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে তা যেন নষ্ট না হয়, সেজন্য নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন বিএনপি নেতারা। সুতরাং আমাদেরকে ঠান্ডা মাথায় কাজ করতে হবে। জাহিদ রহমান, RTV, ঢাকা। প্রতারক আশরাফুজ্জামান মিনহাজের সঙ্গে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সম্পর্ক না রাখার অনুরোধ করেছেন বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সখ্যতার দাবি করা মিনহাজ বিএনপির কেউ নন। নতুন নতুন কৌশলে প্রতারণা করে অর্থ রোজগার করেন তিনি। সুবিধা অনুযায়ী কখনো নিজেকে পরিচয় দেন কানাডার ইয়র্ক ইউনিভার্সিটির PhD গবেষক, কোথাও বলেন তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর। বর্তমানে নিজেকে অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর দাবি করছেন। তিনি চিহ্নিত প্রতারক। এই নামে তারেক রহমানের কোনো উপদেষ্টা নেই। বিজ্ঞপ্তিতে এই প্রতারকের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই বলেও জানানো হয়। বকেয়া বেতন বোনাসের দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রাজধানীর পল্টন এলাকায় আহত হয়েছে বেশ কয়েকজন। দাবি আদায় না হলে আন্দোলন জোরদারের হুঁশিয়ারি দিয়েছে তারা। এদিকে বেঁধে দেয়া সময়ের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ না করায় 12 মালিকের বিরুদ্ধে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। অরণ্য গফুরের রিপোর্ট। কয়েকদিন ধরে শ্রম ভবনের সামনে আন্দোলন করে আসা গাজীপুরের TNZ গ্রুপের শ্রমিকরা মিছিল নিয়ে সচিবালয়ে ঢুকতে চাইলে বাধা দেয় পুলিশ। শ্রমিকরা ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে শুরু হয় সংঘর্ষ। এ সময় বামপন্থী সংগঠনের কয়েকজন নেতাকর্মীও শ্রমিকদের সঙ্গে যোগ দেয়। সংঘর্ষে আহত হয় কয়েকজন। একই দাবিতে শ্রম ভবনের সামনে টানা 8 দিন অবস্থান কর্মসূচি পালন করছে জয়দেবপুরের স্টাইল ক্রাফট লিমিটেডের শ্রমিকরা। সবার দাবি ঈদের আগে পাওনা বুঝিয়ে দিক মালিক। কলকারখানা পক্ষ, বিজিএম পক্ষ, সচিবালয় পক্ষ এবং শ্রম ভবন পক্ষ এখান থেকে কোনো এবং মালিক পক্ষ তারা কোনো সিদ্ধান্তে আমাদের সাথে বসে নাই। আমাদের ন্যায্য পাওনা যাতে এই 1-2 দিনের মধ্যে আমাদেরকে পাওয়ার ব্যবস্থা করে দেয়। প্রয়োজনে মালিককে ধরে এনে এর ব্যবস্থা করতে হবে। 27 তারিখের মধ্যে সব কারখানার বেতন পরিশোধ না করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন শ্রম উপদেষ্টা। শ্রমিকদের পাওনা 27 তারিখের মধ্যে যদি না দেয় তাহলে তাদের বিরুদ্ধে যা করার ওটা আমরা করব। I am not going to listen to anybody.
ওনাদেরকে বিদেশে যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। আজকের থেকে ওনারা বিদেশে যেতে পারবেন না। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমাদের এখান থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দে হ্যাভ টু পে, কোথার থেকে পে করবে দ্যাট ইজ দেয়ার বন্দোবস্ত। গাড়ি বিক্রি করো, না বাড়ি বিক্রি করো, জমি বিক্রি করো, কোনো শ্রমিকের বেতন খালি রাখতে পারবে না। শিল্প কারখানার বর্তমান পরিস্থিতি ও শ্রম অসন্তোষ বিষয়ে সচিবালয়ে বৈঠকে মালিকদের পাশাপাশি অন্যায্য দাবি নিয়ে আন্দোলন করলে শ্রমিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার কথা জানান শ্রম উপদেষ্টা। জাপানি দিতে হবে না, সুতা আনতে হবে আমেরিকা থেকে, এগুলো দাবি করার কোনো মানে হয় না। অরণ্য গফুর, RTV, ঢাকা। এদিকে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতাল থেকে সড়ক পথে ঢাকায় নিয়ে আসা হয়েছে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবালকে। মঙ্গলবার রাত 9:45 একটি অ্যাম্বুলেন্সে ঢাকার এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। এরপর সেখানে তামিমকে দেখতে যান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এর আগে গতকাল হার্ট অ্যাটাকের পর সাভারের ওই হাসপাতালে তামিম ইকবালের হার্টে রিং পরানো হয়। এরপর 24 ঘন্টারও কিছু বেশি সময় পর তাকে আজ ঢাকায় আনা হলো। আপাতত ঝুঁকিমুক্ত থাকলেও ঢাকার এই হাসপাতালে বেশ কিছুদিন পর্যবেক্ষণে রাখা হবে জাতীয় দলের সাবেক এই ক্রিকেটারকে। যাদের রক্তে মুক্ত এদেশ, রাত পোহালেই মহান স্বাধীনতা দিবস। দিনটি উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। দিবসটি ঘিরে এরই মধ্যে স্মৃতিসৌধ চত্বরের সৌন্দর্য রক্ষায় পরিষ্কার পরিচ্ছন্নতা, সংস্কার ও রং তুলির কাজ সম্পূর্ণ হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সিসি ক্যামেরা বসানো সহ ওয়াচ টাওয়ারের কাজ শেষ হয়েছে। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা ঘিরে শেষ মুহূর্তের কুচকাওয়াজ প্রস্তুতি শেষ করেছে সশস্ত্র বাহিনীর সদস্যরা। আশুলিয়া থেকে ওমর ফারুকের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। ৫৫তম মহান স্বাধীনতা দিবস আগামীকাল ২৬ মার্চ ভোরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শেষে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে জাতীয় স্মৃতিসৌধ। এরই মধ্যে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কুচকাওয়াজের জন্য প্রস্তুতি সেরেছেন ৩ বাহিনীর সদস্যরা। দিবসটি ঘিরে গত ১ মাস ধরে জাতীয় স্মৃতিসৌধের নিরাপত্তা ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেছে গণপূর্ত বিভাগ। সৌধ মিনার, রাস্তা, হ্যালিপ্যাড, অভ্যর্থনা কেন্দ্র সহ সব স্থান ধুয়ে মুছে রং তুলির মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছে। বাহারি ফুলের মাধ্যমে স্মৃতিসৌধের সৌন্দর্য ফুটিয়ে তুলতে কয়েক শত ফুলের চারা রোপণ করেছেন মালিরা। ফুলের চারা রোপণ করেছি, সাইডে ঘাস ময়লা পরিষ্কার করে রাখিতেছি, সবাই এসে দেখবে যে সাইডটা কিরকম সুন্দর পরিবেশ আছে কিনা। চারা লাগানো হচ্ছে, গাছে পানি দেওয়া হচ্ছে, গ্রুপ নিয়ে করা হচ্ছে, ঘাস কাটা হচ্ছে, তারপরে যে ঝাড়ু টাড়ু দিয়ে এগুলো পরিষ্কার করা হচ্ছে। প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা, বিভিন্ন দেশের অতিথিবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে শহীদদের প্রতি, তার জন্য এই কাজগুলো করা হচ্ছে। এদিকে স্মৃতিসৌধের সৌন্দর্য ও নিরাপত্তা জোরদার করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গণপূর্ত বিভাগের এই কর্মকর্তা। আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, আলোকসজ্জা, সাউন্ড সিস্টেম, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। এবারের স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে নিরাপদে নির্বিঘ্নে মুক্তিযুদ্ধে শহীদ জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে পারবে আগতরা, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আব্দুল হামিদ, RTV। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।